রাজনীতিতে অনেক সময় যা পরাজয় বলে মনে হয় তা আসলে একটা বৃহত্তর জয়ের সোপান। গত কয়েকদিন ধরে দিল্লির ক্ষমতার অন্দরে এবং ভারতের রাজনৈতিক মহলে একটা প্রবল বিতর্ক চলছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মনে হঠাৎ করেই যেন বসন্তের ফুরফুরে হাওয়া বইছে। কেন? কারণ সংসদে পাশ হলো না নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। বিরোধীরা এটিকে তাদের নৈতিক জয় হিসেবে প্রচার করছে। তাদের বক্তব্য, এভাবেই তারা নাকি রুখে দিতে পেরেছে হিন্দি সাম্রাজ্যবাদের আগ্রাসন। কিন্তু সত্যিই কি তাই? নাকি এই তথাকথিত পরাজয়ের আড়ালে লুকিয়ে আছে নরেন্দ্র মোদী সরকারের এক গভীর রাজনৈতিক অঙ্ক এবং দূরদর্শী রণকৌশল? যুদ্ধের ময়দানে অনেক সময় এক কদম পিছিয়ে আসা মানে হেরে যাওয়া নয়, বরং শত্রুকে এমন এক ফাঁদে টেনে আনা যেখান থেকে বেরোনোর আর কোনো পথই থাকে না। নমস্কার, আমি স্বাতী। মাধ্যমের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো ব্রেকিং নিউজ দেব না। আমরা রাজনীতির সেই জটিল সমীকরণগুলো বিশ্লেষণ করব যা সংবাদপত্রের হেডলাইনের আড়ালে ঢাকা পড়ে গেছে। কেন আমি বলছি যে এই ঘটনায় বিজেপি শেষ হাসি আসতে চলেছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত 2026 এপ্রিলে সংসদে বিশেষ অধিবেশন থেকে। 2029 সালের মধ্যে নারী সংরক্ষণ বাস্তবায়ন এবং লোকসভার আসন সংখ্যা বর্তমানে 543 থেকে বাড়িয়ে 850 করার লক্ষ্যে 16 এপ্রিল বৃহস্পতিবার সংসদে 3টি ঐতিহাসিক বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পেশ করেন সংবিধানের 131তম সংশোধনী বিল এবং সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন বিল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এই বিলগুলোর ওপর আলোচনার জন্য 18 ঘন্টা সময় বরাদ্দ করেছিল। দীর্ঘ আলাপ আলোচনা এবং বিতর্কের পর 17 এপ্রিল শুক্রবার বিকেল 4টে শুরু হয় সেই ঐতিহাসিক ভোটাভুটি। বিলের পক্ষে ভোট পড়ে 298টি, বিপক্ষে 230টি। মোট 528 জন সাংসদ ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদে অন্তত 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিজেপি এবং তার শরিকরা সেই সংখ্যায় পৌঁছতে পারেনি। ফলস্বরূপ বিলটি আপাতত ঠান্ডা ঘরে চলে গেছে। আর এখান থেকেই শুরু হয়েছে বিরোধীদের আস্ফালন। বিলটি পাশ না হতেই বিরোধীরা বিজয় উৎসব শুরু করে দিয়েছে। তাঁদের দাবি, এই বিল পাশ হলে ভারতের সংসদীয় কাঠামোয় এক বিশাল আঞ্চলিক বৈষম্য নাকি তৈরি হতো। তাদের ভয় ছিল ডিলিমিটেশন বা সীমানা পূর্ব নির্ধারণ নিয়ে। তাদের যুক্তি, যদি আসন সংখ্যা বাড়ে তবে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা রাজস্থানের মতো হিন্দি বলয়ের রাজ্যগুলোতে আসন সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে দাক্ষিণাত্যের রাজ্যগুলো বা পশ্চিমবঙ্গ এবং কেরালার মতো রাজ্যে যারা জন্ম নিয়ন্ত্রণে সফল হয়েছে তাদের প্রভাব জাতীয় রাজনীতিতে নাকি কমে যাবে। বিরোধীরা এটিকে হিন্দু আগ্রাসন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের বক্তব্য, দিল্লির মসনদে সেই বসে যে হিন্দি হার্টল্যান্ড শাসন করে। এই মুহূর্তে উত্তর ভারতে বিজেপির যে দাপট তা আসন সংখ্যা বাড়লে আরও মজবুত হবে। এই ভয় থেকেই বিরোধীরা বিলটি আটকে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তারা ডিলিমিটেশন আটকাতে পারলেন, নাকি তারা নিজেদের অজান্তেই এমন এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে গেলেন যা ভারতের ফেডারেল কাঠামোর জন্য আরও বিপজ্জনক হতে পারে? এবার এই ঘটনার একটু গভীরে যাওয়া যাক। ডিলিমিটেশন আসলে কি? কেন এটি ভারতের গণতন্ত্রের জন্য অনিবার্য? দেখুন, ডিলিমিটেশন বলতে বোঝায় লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ। ভারতের সংবিধানের 82 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 82-তে স্পষ্ট বলা আছে যে প্রতি আদমশুমারির পর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। উদ্দেশ্য একটাই, জনসংখ্যার অনুপাতে যাতে প্রতিটি নাগরিকের ভোটের মূল্য সমান থাকে। ভারতে এই পর্যন্ত 4বার ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছে: 1952, 1963, 1973 এবং সর্বশেষ 2002 সালে। 1952 সালের পর প্রতি দশকেই এটি হওয়ার কথা ছিল,
কিন্তু 1976 সালে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী সরকার 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংখ্যা 2001 সাল পর্যন্ত ফ্রিজ বা স্থগিত করে দেয়। পরে অটল বিহারী বাজপেয়ী সরকার সেই স্থগিতাদেশ আরও 25 বছরের জন্য বাড়িয়ে দেয়, যার মেয়াদ শেষ হচ্ছে এই 2026 সালে। বিগত 50 বছর ধরে ভারত 1972 সালে জনসংখ্যার তথ্যের উপর ভিত্তি করেই নির্বাচন করছে, অথচ ভারতের জনসংখ্যা এই সময়ে আকাশ ছোঁয়া বেড়েছে। একজন সাংসদ এখন 25 থেকে 30 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছেন, যা গণতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার জন্য ভীষণ কঠিন। ডিলিমিটেশন হওয়াটা শুধু রাজনৈতিক ইচ্ছে নয়, এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। বিরোধীরা ভাবছেন বিল আটকে দিয়ে তারা ডিলিমিটেশনকে আটকে দিয়েছেন। আসলে উত্তর হলো না, বরং বিজেপি যে বিলটি এনেছিল সেটি ছিল একটি সফট ল্যান্ডিং বা আপোষমূলক প্রস্তাব। প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন যে আসন সংখ্যা বাড়িয়ে এমনভাবে বিন্যাস করা হবে যাতে দাক্ষিণাত্যের বা পূর্ব ভারতের রাজ্যগুলোর বর্তমান আসন সংখ্যা না কমে, বরং সবার আসন বাড়িয়ে ভারসাম্য রক্ষা করা হবে। কিন্তু বিরোধীরা সেই আলোচনার রাস্তাই বন্ধ করে দিলেন। এর ফলে কি হবে? 2026 সালের পর সীমানা নির্ধারণের ওপর থেকে সাংবিধানিক নিষেধাজ্ঞা এমনিতেই উঠে যাচ্ছে। 2027 সালে ভারতের পরবর্তী আদমশুমারি বা সেন্সাস হতে চলেছে। যদি কোনো বিশেষ সমঝোতামূলক আইন, মানে যেমনটা বিজেপি এনেছিল, সেটা পাশ না হয়, তবে পুরো প্রক্রিয়াটা চলে যাবে অটো পাইলট মোডে, অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 81 এবং 82 স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। তখন ডিলিমিটেশন কমিশন কোনো রাজনৈতিক দল বা সরকারের কথা কিন্তু শুনবে না। তারা স্রেফ আদমশুমারির ওপর ভিত্তি করে জনসংখ্যার আনুপাতিক হারে আসন বন্টন করবে। তাতে কি হবে? কেরালা বা তামিলনাড়ুর মতো রাজ্য যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, তাদের আসন সংখ্যা 20 থেকে কমে 14তে নেমে আসতে পারে। আর উত্তরপ্রদেশ বা বিহারের আসন সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। বিজেপি যে সুরক্ষা কবচ দিতে চেয়েছিল, বিরোধীরা সেটিকেই প্রত্যাখ্যান করে নিজেদের রাজ্যগুলোর রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। এবার এই রাজনীতির অন্য একটা দিক দেখুন। এই বিলটির মূল নাম ছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম। বিজেপি এই বিলটির মাধ্যমে 2029 সালেই সংসদে 33% মহিলা সংরক্ষণ নিশ্চিত করতে চেয়েছিল। রেখা পাত্রের মতো প্রার্থী, যিনি সন্দেশখালির অরাজকতার বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে লড়াই করেছেন, তার মতো লড়াকু মহিলাদের জন্য এই সংরক্ষণ ছিল সম্মানের এবং অধিকারের লড়াই। বিরোধীরা ওবিসি কোটা বা সীমানা নির্ধারণের অজুহাত দিয়ে এই বিলটিও পাস হতে দিলেন না। এখন বিজেপি যখন ভোটারদের কাছে যাবে, বিশেষ করে মহিলা ভোটারদের কাছে, তখন তারা বুক ঠুকে বলতে পারবে, আমরা তো আপনাদের অধিকার দিতেই চেয়েছিলাম, কিন্তু কংগ্রেস, তৃণমূল আর বামপন্থীরা সেটা চায়নি। তারা সবাই মিলে আপনাদের আসন কেড়ে নিল। এটি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং দাক্ষিণাত্যের রাজ্যগুলোর নির্বাচনে বিজেপির জন্য একটা বড় হাতিয়ার হতে চলেছে। বিজেপি এখন প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে বলতে পারবে যে বিরোধীরা আসলে নারীদের ক্ষমতায়নের বিরোধী। পরিশেষে বলি, নরেন্দ্র মোদি এবং অমিত শাহের রাজনীতি দাবা খেলার মতো। তারা একটি চাল দেন যা আপাত দৃষ্টিতে হয়তো ক্ষতিকর মনে হয়, কিন্তু কয়েক ধাপ পরে গিয়ে তা প্রতিপক্ষকে চেকমেট করে দেয়। এই বিলটি পাশ না হওয়ার ফলে বিজেপি দুটি বড় রাজনৈতিক অস্ত্র পেয়ে গেল। এক, নারী বিরোধিতার তকমা। বিরোধীদের নারী শক্তি বিরোধী হিসেবে চিহ্নিত করা যাবে। তাদের নারীবাদী সমস্ত কথা যখনই উঠবে, তখনই সেগুলোকে ধ্বংস করে দেওয়া যাবে। আর দ্বিতীয় হলো অনিবার্য ডিলিমিটেশন। কোনো বিশেষ সমঝোতা ছাড়াই 2027-এর পর জনসংখ্যার ভিত্তিতে হিন্দি বলয়ের দাপট বাড়ানো, যেখানে বিজেপি এমনিতেই শক্তিশালী। বিরোধীরা আজ পিঠ চাপড়াচ্ছেন এই ভেবে যে তারা হিন্দি আগ্রাসন রুখেছেন, কিন্তু তারা আসলে একটি ঐতিহাসিক সুযোগ হারালেন নিজেদের আঞ্চলিক স্বার্থ রক্ষা করার। মোদি সরকার ডিলিমিটেশনের যে মডেলটি এনেছিল, তাতে দাক্ষিণাত্যের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু এখন সংবিধানের অটো পাইলট মোডে কার কতটা ক্ষতি হবে তা সময় বলবে। আপনাদের কি মনে হয়?
বিরোধীরা কি সত্যিই কোনো রণকৌশলে জিতেছে, নাকি তারা স্রেফ ইগোর বশবর্তী হয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কারণ এই আলোচনা শুধু সংবাদের নয়, এই আলোচনা আমাদের দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের অঙ্ক বোঝান।